প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো আছো এবং লকডাউনের মধ্যে আমরা আমাদের ক্লাস চালিয়ে যাচ্ছি। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লজ। ক্লজটা হচ্ছে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা শুধু তোমাদের 9-এ বা 10-এ লাগবে এরকম নয়, 11-এ, 12-এ এবং পরবর্তীকালে তোমরা যখন বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে সেখানেও কিন্তু ক্লজ একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। কারণ হচ্ছে তোমরা যদি ক্লজ যদি ভালো করে না শিখতে পারো তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়নিং, স্প্লিটিং এগুলোও কিন্তু ভালোভাবে শিখতে পারবে না। সুতরাং হচ্ছে ক্লজটা আমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। এমন কিছু কঠিন বিষয় তা নয়। দেখো, আমি বোর্ডে 3টে প্রথমে উদাহরণ লিখেছি। রমেন ওয়াজ এ স্ট্রং ম্যান। তারপর লিখেছি রমেন ওয়াজ এ ম্যান অফ স্ট্রেংথ। তারপর লিখেছি রমেন ওয়াজ এ ম্যান হু হ্যাড স্ট্রেংথ। তিনটেরই মানে একই, অর্থগত দিক থেকে তিনটেরই একই। রমেন ছিল শক্তিমান একজন মানুষ, তিনটেরই একই মানে। কিন্তু দেখো স্ট্রাকচারালি তিনটে কিন্তু তফাৎ। রমেন ওয়াজ এ স্ট্রং ম্যান। ম্যান কিরকম মানুষ? স্ট্রং, শক্তিশালী মানুষ। আমরা জানি কোনো যখন নাউনের আগে তার সম্পর্কে কিছু বলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে জানি। তাহলে স্ট্রংটাকে অ্যাডজেক্টিভ, তাহলে স্ট্রং ম্যান অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু এমনি স্ট্রং ম্যান, শক্তিশালী মানুষ। কিন্তু দ্বিতীয়টাতে দেখো রমেন ওয়াজ এ ম্যান অফ স্ট্রেংথ। রমেন একজন লোক, ম্যান অফ স্ট্রেংথ কিরকম লোক? শক্তিশালী লোক, ম্যান অফ স্ট্রেংথ। দেখো এই যে দুটো ছিল, তিনটে ওয়ার্ড হয়ে গেল। এই যে স্ট্রংটা, মানে স্ট্রংটা দুটো হয়ে গেল, স্ট্রংটা অফ স্ট্রেংথ, অফ স্ট্রেংথ। তৃতীয়টা দেখো রমেন ওয়াজ এ ম্যান হু হ্যাড স্ট্রেংথ। ম্যান এটারও সাথে মানুষটার সম্পর্কে বিবরণ দিচ্ছে, হু হ্যাড স্ট্রেংথ, যা শক্তি মানে ছিল আর কি, শক্তিশালী মানুষ একজন আর কি। দেখো প্রথমটা তুমি সাধারণ বাক্য, দ্বিতীয়টা দেখো ম্যান অফ স্ট্রেংথ, এটা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। এবং যখন কোনো গ্রুপ অফ ওয়ার্ড যেটা কোনো ফাইনাইট ভার্ব থাকে না সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ফ্রেজ বলে জানি। এবার তৃতীয়টা দেখো হু হ্যাড স্ট্রেংথ। হু হ্যাড, এখানে হ্যাড আছে, হ্যাড আছে, ফাইনাইট ভার্ব। একই কথা, স্ট্রং একই কথা একটু বিবরণের সঙ্গে বলছে এবং তার একটা ফাইনাইট ভার্ব আছে। এবং ফাইনাইট ভার্ব যখন থাকবে এবং সেটাতে গ্রুপ অফ ওয়ার্ড হবে সেটাকে আমরা বলবো ক্লজ। ক্লজ মানে একটা বাক্যের অংশ যার মধ্যে বাক্যের সমস্ত গুণ থাকবে কিন্তু বাক্যাংশ হবে, এবং তার মধ্যে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ক্লজ কি? হোয়াট ইজ ক্লজ? দেখো আমি লিখেছি এ গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস, এ পার্ট অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের অংশ, কন্টেন্টস এ ফাইনাইট ভার্ব, এবং তার মধ্যে থাকবে একটি সমাপিকা ক্রিয়া। আমি ফ্রেজ আর ক্লজের মধ্যে একটু তফাৎ দেখিয়েছি। দেখো ফ্রেজটা কি? এই গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। দেখো ক্লজে কি? মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, কিন্তু ফ্রেজে সেটা থাকবে না। মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট থাকবে, কিন্তু ফ্রেজে সাবজেক্ট প্রেডিকেট থাকবে না। ক্রিয়েটস এ কমপ্লিট মিনিং, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, কিন্তু ফ্রেজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। হু হ্যাড এ স্ট্রেংথ, যার মধ্যে বেশ শক্তি ছিল, শক্তিশালী ছিল। অফ স্ট্রেংথ,
এটা তো কমপ্লিট মিনিং প্রকাশ করছে না, কিন্তু এটা একটা কমপ্লিট মিনিং প্রকাশ করছে। তাহলে ক্লজ হচ্ছে কমপ্লিট মিনিং প্রকাশ করবে। তাহলে ক্লজ কি হলো? ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস পার্ট অফ সেন্টেন্স অ্যান্ড কন্টেন্টস এ ফাইনাইট ভার্ব। এবারে ফাইনাইট ভার্বহীন বাক্যাংশকে ফ্রেজ বলে। দেখো আমি স্টারমে লিখে দিচ্ছি, ফাইনাইট ভার্বহীন বাক্যাংশকে ফ্রেজ বলে। আমি আরেকটা দুটো উদাহরণ দিয়ে তোমাদের আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, দে রিটার্ন হোম অ্যাট সানসেট, তারা ফিরে এসেছিল সন্ধ্যায়, অ্যাট সানসেট সূর্যাস্তের পরে। এটা অ্যাট সানসেট দেখো ফ্রেজ, এটাতে গ্রুপ অফ ওয়ার্ডস ঠিকই, কিন্তু এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। আবার দেখো সেই বাক্যটাই এরকমভাবে লেখা হয়েছে, দে রিটার্ন হোম হোয়েন দ্য সান সেট, যখন সূর্য অস্ত গিয়েছিল। হোয়েন দ্য সান সেট, এই সেটটা তখন কিন্তু ফাইনাইট ভার্ব হয়ে গেল, এটা তখন হয়ে গেল কি? ক্লজ। দেখো একই অর্থের দিক থেকে একই, কিন্তু স্ট্রাকচারালি আলাদা। হোয়েন দ্য সান সেট, এবং এটা একটা কমপ্লিট মিনিংও প্রকাশ করছে দেখো, এবং এটা বাক্যের মতোই, একটা সম্পূর্ণ একটা বাক্যের মতোই একটা দেখাচ্ছে, এবং বাক্যের মতো সমস্ত তার গুণও আছে। এবারে দেখো সেন্টেন্স আমরা জানি মিনিংফুলি দেখতে গেলে 5 রকমের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। কিন্তু স্ট্রাকচারালি দেখতে গেলে সেন্টেন্স 3 রকমের: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা ক্লজ, এবং ক্লজে আমাদেরকে ওই সেন্টেন্সের যে স্ট্রাকচারের যে পার্টটা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা কি আমাদেরকে ভালো করে আলোচনা করতে হবে। এটাই হচ্ছে আলোচনার আমাদের বিষয়। সিম্পল সেন্টেন্স কোনটা? সিম্পল সেন্টেন্স এ মাত্র একটি ফাইনাইট ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? বা জটিল বাক্য যেটা আর কি, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য যেটা বাংলায় জানি আমরা, উভয় ক্ষেত্রেই একাধিক ফাইনাইট ভার্ব থাকে। এবারে দেখো ক্লজ 3 প্রকারের: প্রিন্সিপাল ক্লজ বা মুখ্য বা প্রধান খণ্ড বাক্য, যে অন্য কারোর উপর ডিপেন্ড করে না; সাবঅর্ডিনেট ক্লজ বা গৌণ বাক্য, অপ্রধান খণ্ড যে অন্যের উপর ডিপেন্ড করে; আর কোঅর্ডিনেট ক্লজ যেটা সমপর্যায়ী খণ্ড বাক্য, মানে যার দুটোরই অংশ গুরুত্বপূর্ণ, যে কারো দুটো বাক্যাংশই কারোর উপরে ডিপেন্ড করবে না, সেটা আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। আমি এবার এটা মুছে দিয়ে তোমাদেরকে ক্লজের 4টা পুরো ভালো করে আমি লিখে দিচ্ছি, সেটাকে তোমরা একটু ফলো করো। আমি এটা বোর্ডে ছক করেছি, এটা তোমাদের এক নজরে ক্লজটা দেখতে সুবিধা হবে। আর ক্লজ 3 রকম তো আগেই বলেছি, বা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ, সেটা তো আগেই বললাম। তারপরে সাবঅর্ডিনেটের 3টে ভাগ: নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সেই 3টে ভাগ আছে। আবার অ্যাডভার্বিয়ালের ভাগ নয়, অনেকগুলো যেখান থেকে আমরা বুঝতে পারবো কোনগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ, সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। দেখো ক্লজ, প্রিন্সিপাল ক্লজ প্রধান যে খণ্ড বাক্য, যে অন্য কারোর উপর ডিপেন্ড করে না; সাবঅর্ডিনেট ক্লজ অপ্রধান খণ্ড বাক্য, যে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে; সাবঅর্ডিনেট ক্লজ অপ্রধান খণ্ড বাক্য; কোঅর্ডিনেটিং ক্লজ সমপর্যায়ী খণ্ড বাক্য। সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 রকমের: নাউন ক্লজ যেটা বিশেষ্যর মতো খণ্ড বাক্য, বিশেষ্য মতো কাজ করে আর কি, সাবজেক্টের জায়গায় বসে বা অবজেক্টের জায়গায় বসে, যেটা হবে নাউন ক্লজ; অ্যাডজেক্টিভ ক্লজ যেটা বিশেষণ স্থানীয় খণ্ড বাক্য; আর অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা জানি, তোমরা যে স্থান, কাল, পাত্র যেটা আর কি। এবার অ্যাডজেক্টিভের 2টো ভাগ আছে: ডিফাইনিং ক্লজ আর নন ডিফাইনিং ক্লজ। ডিফাইনিং ক্লজ কোনটা? যখন সেই নাউনটা সম্পর্কে বিস্তারিতভাবে বলবে সেটাকে ডিফাইনিং ক্লজ বলে। নন ডিফাইনিং ক্লজ কোনটা? যেটা নাউনটা সম্পর্কে কিছু এক্সট্রা কিছু আমাদের ইনফরমেশন করবে, সেটা নন ডিফাইনিং ক্লজ। এবার অ্যাডভার্বিয়াল ক্লজে আমরা 9টা যে অংশ, বা এটা পার্ট নয়, কিন্তু এইগুলো দেখলেই আমরা একটু অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝতে পারবো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো টাইম, স্থান, প্লেস,
স্থান, ম্যানার যে ধরন, তারপর দেখো কজ কারণ, কন্ডিশন যে শর্ত, রেজাল্ট ফল, পারপাস উদ্দেশ্য, কম্পারিজন তুলনা, কনসেশন বৈপরীত্যমূলক যে অনুমান। তাহলে আমাদের এই 9টা মনে রাখতে হবে, টাইপ, প্লেস, ম্যানার, তারপর তোমার রেজাল্ট, পারপাস, কম্পারিজন, কনসেশন, কন্ডিশন, এগুলো আমাদের মনে রাখতে হবে। যে 9টা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই 9টা কিন্তু খুব আমাদের ক্লজ করার ক্ষেত্রে, অ্যাডভার্ব ক্লজ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবার আমি পরের ধাপে ধাপে চলে যাই, নাউন ক্লজ, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এবারে দেখো আমি নাউন ক্লজটা সম্পূর্ণরূপে আলোচনা করেছি। নাউন ক্লজটা কি? যে ক্লজ নাউনের মতো ব্যবহার হয় তাকে নাউন ক্লজ বলে। এখানে দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে, আবার অবজেক্ট টু এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। দেখো আমি প্রথমে লিখেছি সাবজেক্ট হবে ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে। নাউন সাবজেক্ট থেকে বসে আমরা জানি, ভার্বের সাবজেক্ট হিসেবে কি উদাহরণ একটা লিখেছি দেখো, দ্যাট হি উইল সাকসিড ইজ সার্টেন। দ্যাট হি উইল সাকসিড, সে যে সফল হবে, ইজ সার্টেন সেটা নিশ্চিত। ইজ ভার্বের ইজ টু বি ভার্ব, তার সাবজেক্টের জায়গায় এটা নাউন ক্লজটা বসেছে, দ্যাট হি উইল সাকসিড। বুঝতে পারছো? এবার আমি জায়গাটা একটু ক্রাইসিসের জন্য পাশাপাশি লিখেছি, হোয়াট হি সেজ ইজ নট ট্রু, সে যেটা বলে সেটা সত্যি নয়। এটাও ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা একটা ক্লজ। এটা কি ক্লজ? নাউন ক্লজ। আমি নিচে লিখে দিয়েছি নাউন ক্লজটি বি ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়ে বাক্যের প্রথমে বসেছে। দ্যাট এবং হোয়াট লিঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে এবং এখানে প্রথমটা দ্যাট, তারপর একটা হোয়াট লিঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে। তারপর দেখো অবজেক্ট টু এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহার হচ্ছে। দেখো হি নোজ, সে জানে, দ্যাট হি ইজ উইক ইন ম্যাথ, সে অঙ্কে কাঁচা, নোজ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। দ্বিতীয় দেখো আই নো, আমি জানি, হোয়াট হি উইল সে, সে কি বলবে। প্রথমেটা নাউন ক্লজটি নো ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়ে উহার পরে, মানে নো অবজেক্ট হওয়ার পরে বসছে এবং দ্যাট এবং হোয়াট লিঙ্কার হিসেবে ব্যবহৃত, দুটোই তাহলে নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে এবং দ্যাট এবং হোয়াট লিঙ্কার হিসেবে ব্যবহার হচ্ছে। তারপর দেখো কমপ্লিমেন্ট টু এ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে দেখো দ্য কোশ্চেন ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। দ্য কোশ্চেন ইজ when he will come, প্রশ্নটা কখন সে আসবে। ইজ ভার্বের মানে ভার্বের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি জিনিসটা একটু বলে রাখি। আমরা জানি যে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, কিন্তু কখনো কখনো সেই ট্রান্সিটিভ বলো ইনট্রান্সিটিভ বলো তাদের অর্থ পূরণ করতে গেলে আরো অবজেক্ট ছাড়া অন্য কিছুর দরকার পড়ে। এই যে অন্য কিছু যে জিনিসটা সেটাকে কমপ্লিমেন্ট বলে। এই যে দ্য কোশ্চেন ইজ, প্রশ্নটা হলো when he will come, এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে ভার্বের। দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট, আমি যেটা চাই এটা নয়। দেখো দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট, প্রতিটি ক্ষেত্রে নাউন ক্লজটি বি ভার্বের যুক্ত প্রিন্সিপাল ক্লজের অংশ, পরের অংশ যা ব্যতীত প্রিন্সিপাল ক্লজের অর্থ সম্পূর্ণ হয় না। দ্য কোশ্চেন ইজ, প্রশ্নটা হলো দ্য কোশ্চেন ইজ, প্রশ্নটা হলো কি, প্রশ্নটা কি হলো, যতক্ষণ না বলছি যে when he will come, কখন সে আসবে, ততক্ষণ পর্যন্ত অর্থ কিন্তু পূর্ণতা পাচ্ছে না। তাহলে এই যে এটা প্রিন্সিপাল যে ক্লজটা সেটা পূর্ণতা পেতে গেলে সাবঅর্ডিনেট ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে। সেই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ এবং এটা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। দ্বিতীয়টা তাই দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট, দিস ইজ নট কি, দিস ইজ নট কি নয়, হোয়াট আই ওয়ান্ট যেটা আমি চাই। তবে অ্যাপোজিশন টু এ নাউন, অ্যাপোজিশনের পর নাউন সম্পর্কে বিস্তারিতভাবে বলবে, নাউনটা সম্পর্কে আরো ডিটেলসে বলবে। দ্য নিউজ দ্যাট হি ডাইড লাস্ট নাইট গেভ আস মাচ শক, আমাদেরকে খুব দুঃখ দিয়েছিল। নিউজ, কোন নিউজটা, যে যে সে গত রাতে মারা গেছে। যে আমরা যদি বলতাম যে দ্য নিউজ গেভ আস মাচ শক, আমাদের খুব আঘাত করেছে, তাহলে কিন্তু বলতে পারতাম, তাহলে কিন্তু বুঝতে পারতাম না আচ্ছা সেই নিউজটা
যে গত রাত্রে সে মারা গেছে, এটা এটা এইটা কিন্তু সেই নিউজটা যে গত রাত্রে সে মারা গেছে নিউজটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলছে এবং সেটাকে অ্যাপোজিশন বলে। দেখো এখানে না নিউজ নাউনটি এবং নিউজটি কি তার বিবরণ পাশাপাশি বসেছে। নিউজটা সম্পর্কে কিছু বিবরণ তো যে নিউজটা কি কি যে গতকাল রাত্রে সে মারা গেছে, এই যে নিউজটা কি তার বিবরণটা ঠিক তারপরে বসবে, এটাকে অ্যাপোজিশন বলা হয়। এবারে দেখো অবজেক্ট টু এ প্রিপোজিশন অবজেক্ট হিসাবে প্রিপোজিশন অবজেক্ট ইউ শুড ডিপেন্ড আপন হোয়াট আই অ্যাডভাইসড ইউ, আমি তোমাকে যে উপদেশ দিয়েছি সেটাকে তুমি নির্ভর করতে পারো। এখানে দেখো আপনটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। নাউন ক্লজটি আপন এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। দেখো ওকে, নাউন ক্লজটি আপনটা প্রিপোজিশন এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে চলে যাচ্ছি বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভটা জানি নাউন বা প্রোনাউন সম্পর্কে যে কিছু ডিসক্রাইব করে বা বিবরণ দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাই স্বাভাবিকভাবে এখানে নাউনের পরেই ক্লজটা বসবে। একটু দেখে নিই, যখন একটি সাবঅর্ডিনেট ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় এবং ওই রিলেটিভ প্রোনাউন পূর্ববর্তী ক্লজের নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে বা বর্ণনা দেয়, তখন ওই সাবঅর্ডিনেট ক্লজকে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলে। একবার ভালো করে বুঝে নাও, সাবঅর্ডিনেট ক্লজ তাকেই বলে যখন ওই ক্লজের আগে একটি নাউন বা প্রোনাউন থাকে এবং ওই ক্লজটা সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে বিস্তারিতভাবে বলে বা বিবরণ দেয়, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলি। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ সবসময় রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। হু, হুইচ, হুম, এই যে রিলেটিভ ক্লজগুলো দেখেছি, দেখো লিখেছি রিলেটিভ প্রোনাউন কি কি? হু, হুইচ, হুম, দ্যাট, হুজ, অ্যাজ, এটসেট্রা। রিলেটিভ ক্লজের আগে যে নাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে, এটাও তোমরা খেয়াল করবে। রিলেটিভ ক্লজের আগে যে নাউন থাকে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কি হলো? রিলেটিভ ক্লজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, তার আগে সব সময় একটা নাউন থাকবে, সেই নাউনটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। এবং এই যে রিলেটিভ ক্লজটা সেই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে বা সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে বলবে। দেখো এবার আমরা উদাহরণ দিয়ে একটু বুঝে নিই। আই নো দ্য ম্যান হুম ইউ মেট। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। আই নো দ্য ম্যান হুম ইউ মেট, যার সাথে তুমি সাক্ষাৎ করেছিলে। তাহলে দেখো এখানে দেখো ম্যানটার সঙ্গে এই যে কোন ম্যানটা, যার সাথে তুমি সাক্ষাৎ করেছিলে, সম্পর্ক বোঝাচ্ছে। দ্বিতীয়টা দেখো, দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট, এই হয় সেই বইটা যেই বইটা আমি চাই। এই বুকটার সঙ্গে হুইচের রিলেশন আছে, তারপরে গোটা ক্লজটা আছে। দিস ইজ দ্য বুক, সেই বইটা, হুইচ আই ওয়ান্ট, যেটা আমি চাই। তাহলে হুইচ আই ওয়ান্ট, যে বইটা আমি চাই। সি ইজ দ্য ওম্যান হুজ হাজব্যান্ড ইজ মিসিং, সেই মহিলাটা যার স্বামী হচ্ছে মিসিং হয়ে গেছে। হুজ ওম্যান, হুজের সাথে ওম্যানের সম্পর্ক বোঝাচ্ছে। এবং এইটাকে এই তিনটেকে আমরা বলছি এই যে ম্যান, বুক, ওম্যান, এটা অ্যান্টিসিডেন্ট। এবং এই ম্যানটা সম্পর্কে কোন লোকটা, যার সাথে তুমি সাক্ষাৎ করেছিলে। দিস ইজ দ্য বুক, এই বইটা কোন বইটা? হুইচ আই ওয়ান্ট, যেটা আমি চাই। তাহলে সম্পর্ক বোঝাচ্ছে। সি ইজ দ্য ওম্যান হুজ হাজব্যান্ড ইজ মিসিং, সেই হয় মহিলাটি যার স্বামী মিসিং হয়ে গেছে। বুঝে গেল ওটা? উপরের বাক্যগুলিতে রিলেটিভ ক্লজ যথাক্রমে ম্যান, বুক এবং ওম্যান এই নাউনগুলি সম্পর্কে কিছু বলছে। তাহলে এরা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্টের পরে সবসময় রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। হুম, হুইচ, হুজ, এই যে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন এবং এই নাউনটা সম্পর্কেই বলছে। সোজা কথা তোমরা এটা মনে রাখবে, রিলেটিভ ক্লজ আমরা বুঝবো কি করে?
দেখো নাউনের পরে ঠিক পরে লিঙ্কার আছে, দেখো ম্যানের পরে লিঙ্কার আছে, বুকের পরে লিঙ্কার আছে, ওম্যানের পরে লিঙ্কার আছে। নাউন ক্লজ বুঝবে কি করে? নাউন ক্লজ বোঝার একটা সোজা উপায় হচ্ছে যে ভার্বের পরে লিঙ্কার থাকবে, ভার্বের পরে লিঙ্কার থাকলে আমরা চট করে বুঝে নেব সেটা নাউন ক্লজ। আর আর নাউনের পরে লিঙ্কার থাকলে আমরা চট করে বুঝে নেব সেটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। চলো আমরা এবারে অ্যাডভার্বিয়াল ক্লজে চলে যাই। এবার আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে চলে যাচ্ছি। আমি যখন বোর্ডের চারটা দেখিয়েছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজের, তখন 9টা লিখেছিলাম, টাইম, প্লেস, ম্যানার, কন্ডিশন, পারপাস, যেগুলো লিখেছিলাম আর কি, সেইগুলো নিয়ে এবার আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খভাবে। অ্যাডভার্বিয়াল ক্লজ তো আমরা জানি যে কোনো জায়গা, তারপর শর্ত, কারণ, এগুলো বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আমরা প্রথমে লিখেছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, সময়, সময় জ্ঞাপক এই ক্লজ আফটার, বিফোর, as soon as, since, till, until, while, when, whenever ইত্যাদি লিঙ্কার দ্বারা শুরু হয়। এই লিঙ্কার দ্বারা শুরু হবে যখন আমাদের টাইম বোঝাবে। এক্সাম্পল দেখো, ইউ হ্যাড লেফট দ্য প্লেস, তুমি জায়গাটা ত্যাগ করেছিলে। বিফোর আই অ্যারাইভড, আমি আসার আগে। বিফোর আই অ্যারাইভড লিঙ্কার বসেছে আমি আসার আগে, তাহলে টাইম বোঝাচ্ছে আমি আসার আগে। দ্য স্টুডেন্টস স্টুড আপ, ছাত্ররা উঠে দাঁড়িয়েছিল। অ্যাজ সুন অ্যাজ, যখনই। দ্য টিচার এন্টার্ড, যখন শিক্ষক মশাই প্রবেশ করেছিল। এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, আমি লিখিনি এন্টার্ড। অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, জায়গা বোঝালে। কোনো কাজ বা ঘটনার স্থান বোঝানোর জন্য এই ক্লজ হোয়ার এভার লিঙ্কার দ্বারা শুরু হয়। দেখো হোয়ার এভার হি গোজ, সে যেখানেই যায়, তাহলে কোনো কাজ, দেখো কোনো কাজ বা ঘটনার স্থান বোঝানোর জন্য ক্লজ হোয়ার এভার হি গোজ, সে যেখানেই যায়, হি উইন্স ফ্রেন্ডস, সে বন্ধু অর্জন করে ফেলে সেখানে। হি, তারপর দ্বিতীয় এক্সাম্পল দেখো, হি ফাউন্ড ইট হোয়ার আই হ্যাড লেফট ইট, সেটা খুঁজে পেয়েছিল কোথায়, জায়গা বোঝাচ্ছে হোয়ার আই হ্যাড লেফট ইট, যেটা আমি যেখানে রেখে এসেছিলাম বা ত্যাগ করে এসেছিলাম। তাহলে এটা কি হলো? প্লেস। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, কারণ বোঝালে। কারণ বা যুক্তি প্রদর্শনের জন্য এই ক্লজ অ্যাজ, বিকজ, সিন্স লিঙ্কার দ্বারা শুরু হয় যখন কারণ বোঝাচ্ছে। দেখো অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, তার কারণ বোঝাচ্ছে। হি কুড নট গো টু দ্য স্কুল, সে স্কুলে যেতে পারেনি, তাহলে অ্যাজ দিয়ে শুরু হচ্ছে, অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ লিঙ্কার দিয়ে শুরু হচ্ছে। দ্বিতীয় দেখো, হি ওয়াজ পানিশড, সে শাস্তি পেয়েছিল। বিকজ, কারণ। হি ডিসওবেড দ্য টিচার, সে শিক্ষকদেরকে অমান্য করেছিল। ঠিক আছে, বিকজ লিঙ্কার। তারপর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, শর্ত, শর্ত বা সম্ভাবনা বোঝানোর জন্য ইফ, আনলেস, প্রোভাইডেড, ইন কেস ইত্যাদি লিঙ্কার দ্বারা এই ক্লজ শুরু হয়। তাহলে কি থাকবে? ইফ, আনলেস, প্রোভাইডেড, ইন কেস, এই লিঙ্কারগুলো থাকবে। তা ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে শর্ত বোঝাচ্ছে যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড, তাহলে তুমি সফল হবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। এবার আমি পর লিখে ফেলছি, পরের গুলো লিখে ফেলছি। এবার দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, ধরন আর কি। কোনো আচরণ বা কাজের পদ্ধতি বোঝাবার জন্য অ্যাজ, ইফ, অ্যাজ দো, দ্য ওয়ে লিঙ্কার দ্বারা এই ক্লজ শুরু হয় যখন ম্যানার বোঝাবে। দেখো এক্সাম্পল, ডু ইট দ্য ওয়ে আই ডিড, কাজ করো এটা যেভাবে আমি করেছি। দ্য ওয়ে লিঙ্কারটা ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, পরের এক্সাম্পলটা, দ্য টিচার লুকড অ্যাট মি, শিক্ষক মশাই আমাকে তাকিয়েছিলেন। অ্যাজ দো বা অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেগুলো একটা ব্যবহার করতে পারো তোমরা। আই মেড এ মিস্টেক, টিচার মশাই আমাকে তাকিয়েছে কেন? যেহেতু আমি একটা বড় ভুল করেছিলাম, তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ ব্যবহার হচ্ছে। তাহলে এগুলো ম্যানার। তারপর দেখো 6 নম্বর দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, উদ্দেশ্য। উদ্দেশ্য বোঝাবার জন্য এই ক্লজ সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লিস্ট দিয়ে শুরু হয়, এই লিঙ্কার ক্লজ দিয়ে শুরু হয়।
উই ইট ফুড, আমরা খাবার খাই, তাহলে কি পারপাস, উদ্দেশ্যটা কি, সো দ্যাট, যাতে উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। তারপরে 7 নম্বরে চলে যাও, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। আমরা জানি কম্পারিজন মানে তুলনা, তাহলে স্বাভাবিকভাবে তুলনা বোঝাবে। দেখো তুলনা করার জন্য অ্যাজ ডট 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 অ্যাজ মানে অ্যাজ সো ডট 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 অ্যাজ সো অ্যাজ লেস দ্যান মোর দ্যান ইত্যাদি দ্বারা এই ক্লজ শুরু হয়। এক্সাম্পল দেখো, আই অ্যাম নট সো হ্যাপি অ্যাজ ইউ, নট সো হ্যাপি অ্যাজ ইউ, আমি তোমার মতো এত আনন্দিত বা সুখী নই। দ্য অ্যাক্ট্রেস ইজ ওল্ডার দ্যান সি লুকস, অভিনেত্রীটি আরো বয়স্ক, তার যে যেমন দেখতে লাগে তার থেকে আরো বেশি বয়স্ক। দেন দেখো হয়েছে, older, older than, less than. Adverb clause of concession, এটা দেখো মানে বৈপরীত্য মূলক একটা আলোচনা হবে, যেটা বল দেখো একটা দেখো আমি এটা সংজ্ঞাটা দেখো বুঝতে পারবে। এই সাবঅর্ডিনেট ক্লজে একটি ঘটনাকে মেনে নিয়ে বা স্বীকার করে যখন অপর কোনো কথা বলা হয়, একটা ঘটনাকে স্বীকার করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে আরেকটি কথা। দেখো একটি ঘটনা মেনে নিয়ে বা স্বীকার করে যখন অপর কোনো কথা বলা হয় বা মন্তব্য করা হয়, দুটি ঘটনা এখানে পরস্পর বিপরীতধর্মী, এটা সবসময় মাথায় রাখবি, দুটি ঘটনা কিন্তু পরস্পর বিপরীতধর্মী। একটা কথা মেনে নেওয়া হচ্ছে কিন্তু বলা হচ্ছে একটি কথা, আর দুটি ঘটনা কিন্তু পরস্পর বিপরীতধর্মী হয়, এবং যেটির উপর গুরুত্ব বেশি সেটিকে প্রিন্সিপাল ক্লজে রেখে অলদো, হোয়াইল, whereas দিয়ে শুরু হয়। যেমন দো হি ইজ পুয়ার, যদিও সে দরিদ্র, কমা দিয়ে হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে দরিদ্র সৎ, তাহলে দুটো মেনে নেওয়া হচ্ছে এবং বৈপরীত্যের ব্যাপার। দো ইজ পুয়ার, যদিও সে গরিব, কমা হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। উই লস্ট দ্য গেম, আমরা খেলাটা হেরে গিয়েছিলাম। অলদো এভরিওয়ান প্লেড ওয়েল, যদিও সবাই ভালো খেলেছিল। দেখো যদিও সবাই ভালো খেলেছিল তবুও তারা খেলাটা হেরে গিয়েছিল, অলদো ব্যবহার হচ্ছে। তাহলে বুঝতে পারছো এটা বৈপরীত্যমূলক একটা কথা বলছে, মানে তারা ভালো খেলেছিল কিন্তু তবু হেরে গিয়েছিল। এবারে দেখো রেজাল্ট অর কনসিকুয়েন্স, দেখো ফলাফল বা নির্দেশ করে যেখানে আর কি। আই ওয়াজ সো টায়ার্ড, আমি এতটাই ক্লান্ত ছিলাম, দ্যাট আই কুড নট ওয়াক, জানো আমি সেজন্য আমি হাঁটতে পারছিলাম না। হি বিকেম সো হ্যাপি, সে এতটাই আনন্দিত ছিল, দ্যাট হি বিগ্যান টু ক্রাই, ফলাফল কি হয়েছিল, সে কেঁদে ফেলেছিল। মানুষ যখন খুব আনন্দিত হয় কেঁদে ফেলে, তোমরা জানো। তাহলে প্রিন্সিপাল ক্লজ হলো, সাবঅর্ডিনেট ক্লজ হলো, এবার কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা কি, যেখানে সমপর্যায়ভুক্ত দুটো বাক্যখণ্ড থাকবে, মানে দুটোই প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে শুধু লিঙ্কার থাকবে, যেখানে দুজনেরই অর্থ মানে দুজনেরই অর্থ সমান। অর্থ সমান মানে কেউ কারোর উপর নির্ভরশীল নয়, দুজনেই প্রিন্সিপাল ক্লজ, দুজনেই ডিপেন্ডেন্ট। দেখ when two independent clauses are linked together by conjunctions, যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হয়, we call them coordinating clauses, আমরা তখন তাকে বলি coordinating clauses. each of them has complete meaning, তাদের প্রত্যেকেরই একদম পূর্ণ অর্থ আছে। এই নয় যে আরেকজনকে আরেকজনের উপরে নির্ভর করতে হবে তার অর্থের পূর্ণতা পাওয়ার জন্য। যেমন এক্সাম্পল দেখো, আই লাইক টি, আমি চা পছন্দ করি, প্রিন্সিপাল ক্লজ। মাই ব্রাদার লাইকস কফি, আমার ভাই কফি পছন্দ করে, শুধু বাট লিঙ্কার যোগ করে দাও। প্রিন্সিপাল ক্লজ আই লাইক টি, আমি চা পছন্দ করি কিন্তু আমার ভাই কফি পছন্দ করে, দুটোই প্রিন্সিপাল ক্লজ, শুধু মাঝখানে লিঙ্কার যুক্ত হয়ে গেল। এটা হয়ে গেল তখন কোঅর্ডিনেট ক্লজ, সমপর্যায়ভুক্ত বাক্যখণ্ড। দেখো কোঅর্ডিনেট ক্লজে কয়েকটা কনভেনশন যেগুলো দিয়ে সাধারণত যুক্ত হয়, দেখো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়ের, সো, এগুলো মনে রাখতে ভালো করে। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়ের, সো, অ্যান্ড ভয়েস, ভালো করে দেখো
FANBOYS, ফ্যান বয়েস কথাটা মনে রাখলে সবকটা লিঙ্কার তোমাদের মনে থেকে যাবে। ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট, সো। আরও অনেক লিঙ্কার আছে, কিন্তু সচরাচর এই কটা লিঙ্কারই আমাদের কোঅর্ডিনেটেড ক্লজের ক্ষেত্রে কাজে লাগে। এবারে আমি কয়েকটা শুধু ইমপ্লিমেন্ট দেখাবো, জাস্ট তোমাদের প্রয়োগের জন্য ক্লজ কোথায় প্রয়োগ হচ্ছে সেটা বোঝানোর জন্য। আমি তিনটে উদাহরণ লিখেছি জয়েনিং কিভাবে হচ্ছে এবং সেখানে ক্লজ কিরকমভাবে ব্যবহার হচ্ছে। দেখো, মাই আঙ্কেল গেভ মি এ বুক, আমার কাকা আমাকে একটা বই দিয়েছিলেন। আই লস্ট দ্য বুক ইয়েস্টারডে, আমি সেই বইটা গতকাল হারিয়ে ফেলেছিলাম। তা ইয়েস্টারডে আই লস্ট দ্য বুক হুইচ মাই আঙ্কেল হ্যাড গিভেন মি, যে বইটা আমার কাকা গতকাল দিয়েছিলেন। দেখো এবারে কি ক্লজ ব্যবহার হচ্ছে মনে পড়ছে? রিলেটিভ ক্লজ। হুইচ লিঙ্কার নাউনের পরে বসছে, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। জয়েন্টটা কিভাবে প্রয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ? দিস ইজ এ বয়, আই টোল্ড হিম এ স্টোরি। দিস ইজ দ্য বয়, এই হয় ছেলেটি, হুম আই টোল্ড এ স্টোরি, যাকে আমি গল্পটা বলেছি। এটাও রিলেটিভ, দেখো প্রোনাউন দিয়ে শুরু হয়েছে এবং তার আগে অ্যান্টিসিডেন্ট মানে নাউনটা সম্পর্কে বলছে। দেখো বুঝতে পারছো কিভাবে প্রয়োগটা হচ্ছে। তৃতীয় দেখো, দে রিটার্ন হোম, তারা বাড়িতে ফিরে এসেছিল। দ্য সানসেট, এটা উদাহরণ দেখিয়েছিলাম, সূর্য তখন অস্ত গিয়েছিল। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তুমি দেখে বুঝতে পারছো। দে রিটার্ন হোম, তারা বাড়ি ফিরে এসেছিল। হোয়েন দ্য সানসেট, যখন সূর্য অস্ত গিয়েছিল। যাই হোক, এছাড়াও তোমরা আরো বেশি করে প্র্যাকটিস করবে আর ক্লাসটাকে তোমরা প্রথম থেকে খুঁটিয়ে ক্লাসটি ভালো করে শুনবে। আশা করছি এরপরে খুব একটা তোমাদের অসুবিধা হবে না। আর তোমাদের যে প্র্যাকটিস বই আছে সেখান থেকে জয়েনিংগুলো প্র্যাকটিস করো, সেখানে কি করে রিলেটিভ প্রোনাউন দিয়ে বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন হচ্ছে বা নাউন ক্লজ দিয়ে কীভাবে জয়েন হচ্ছে, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স যেভাবে কম্পাউন্ড সেন্টেন্স সেখানে কীভাবে কোঅর্ডিনেটিং ক্লজ দিয়ে সেখানে কীভাবে জয়েন হচ্ছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।